মুখে ওবায়দুল কাদের। সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভায় ডেকে আলোচনা না করে সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয়। পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করেন দলের এই শীর্ষ নেতা। আজ বুধবার বেলা 11টায় রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভা হওয়ার কথা ছিল। সেখানে সাবেক নেতারা উপস্থিত থাকলেও সংবাদ সম্মেলনে কথা বলার কারণে তোপের মুখে পড়তে হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। বৈঠক সূত্র মতে সাবেক ছাত্র নেতাদের মতবিনিময় সভার জন্য ডেকে মিডিয়ার সামনে কথা বলা শুরু করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ছাত্রলীগের সাবেক নেতারা হট্টগোল শুরু করেন। সাবেক নেতারা ওবায়দুল কাদেরকে লক্ষ্য করে বলেন, আমাদের ডেকেছেন, আগে তো আমাদের কথা শুনবেন, আলোচনা করবেন, সেটা না করে আপনি মিডিয়ার সামনে কথা বলা শুরু করেছেন। তার আগে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীয় সদস্য ডক্টর আব্দুর রাজ্জাককে সভাস্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন, তিনি এখানে কেন? তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন সেটিও জানতে চান সাবেক নেতারা। অন্যদিকে সাবেক নেতাদের হট্টগোলের কারণে সংবাদ সম্মেলন শেষ না করে ওবায়দুল কাদের তার অফিসে চলে যান। তখন সাবেক নেতারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় আওয়ামী লীগের কার্যালয়ের নিচতলায় ভুয়া ভুয়া স্লোগান দেন তারা। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপস্থিত সাবেক ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলেন, অভিমান ভুলে কোটা আন্দোলনের নামে যারা নারকীয় ধ্বংস চালাচ্ছে তাদের বিরুদ্ধে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ দেখবে মাঠে কারা থাকে, পার্টি অফিসে বসে থাকতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর প্রতি অ্যামনেস্টি মহাসচিবের খোলা চিঠি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে প্রাণহানির ঘটনা নিয়ে পর্যবেক্ষণ ও কিছু দাবি তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ট। মঙ্গলবার এই চিঠি অ্যামনেস্টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চিঠি শুরুতে ক্যালামার্ট লিখেছেন, বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সাম্প্রতিক সহিংসতা দমন অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ নিয়ে আমি আপনাকে লিখছি। সহিংসতা বন্ধ, ন্যায় বিচার নিশ্চিত করা এবং বিক্ষোভের সময় 200 জনের বেশি মানুষের মৃত্যুর জন্য জবাবদিহি নিশ্চিত করতে জরুরি ও দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। চিঠিতে ক্যালামার্ট লিখেছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী গত 28 জুলাই এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, সহিংসতায় 147 জন নিহত হয়েছেন। যদিও বেসরকারি সূত্র যেমন প্রথম আলো তথ্য অনুযায়ী সহিংসতায় কমপক্ষে 211 জনের মৃত্যু হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভ দমন অভিযানের অন্যতম হয়ে উঠেছে। বিক্ষোভ শান্ত করতে দেশ জুড়ে পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। অনেক বেশি মৃত্যুর এ সংখ্যা বিক্ষোভ ও ভিন্নমতের প্রতি বাংলাদেশি কর্তৃপক্ষের চরম অসহিষ্ণুতার দুঃখজনক অধ্যায় হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সহ আইন বহির্ভূত শক্তি প্রয়োগ, মানুষের বেঁচে থাকার অধিকারের প্রতি কর্তৃপক্ষের নিষ্ঠুর অবহেলা এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদের দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা মেনে চলার ক্ষেত্রে শোচনীয় ব্যর্থতার পরিচয় দিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গত 10 দিনে বিক্ষোভ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কর্তৃপক্ষের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যবেক্ষণ ও তথ্য উপাত্ত সংগ্রহ করেছে। পৃথক 2টি ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য উপাত্ত যাচাই করেছে, যাতে 6 দিনের যোগাযোগ বিধিনিষেধ, ইন্টারনেট বন্ধ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর আইন বহির্ভূতভাবে বল প্রয়োগ, আইন বহির্ভূতভাবে প্রাণঘাতী ও কম প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারের বিষয় নিশ্চিত হয়েছে। ক্যালামার্ট লিখেছেন, আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর থেকে গুলির বেআইনি ব্যবহার, শিক্ষার্থীরা আবদ্ধ স্থানে থাকা অবস্থায় সেখানে কাঁদানে গ্যাসের বিপজ্জনক ব্যবহার এবং একে ঘরনার অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্রের নির্বিঘ্ন ব্যবহার হয়েছে। অ্যামনেস্টি আরও দেখতে পেয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরস্ত্র ও শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সহিংসতা চালিয়েছে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। এই বিক্ষোভের মধ্যে গত 18 জুলাই সন্ধ্যা থেকে বাংলাদেশের মানুষ দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার বিষয়টি মুখোমুখি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব ক্যালামার্ট চিঠিতে বাংলাদেশের সরকারের প্রতি কিছু পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মধ্যে রয়েছে অবিলম্বে সম্পূর্ণরূপে কারফিউ প্রত্যাহার, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া, ভবিষ্যতে বিক্ষোভ দমনে কারফিউতে দেখা মাত্রই গুলি করার নির্দেশ ও ইন্টারনেট বন্ধ করা হবে না বা অন্যান্য মৌলিক অধিকারগুলো লঙ্ঘন করা হবে না এমন নিশ্চয়তা প্রদান করা। এছাড়া বাংলাদেশের সংবিধান এবং মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক মানদণ্ড মেনে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার সুরক্ষার নিশ্চয়তা প্রদান এবং এক্ষেত্রে যেসব বেআইনি বাধা রয়েছে যেমন সাইবার নিরাপত্তা আইন ও ফৌজদারি কার্যবিধি 144 ধারা বিলুপ্ত করুন। তিনি লিখেছেন, বিশ্ব তাকিয়ে আছে এবং এটা অপরিহার্য যে বাংলাদেশে মানুষের মানবাধিকার রক্ষা হচ্ছে। এদিকে কারফিউ নিয়ে ডিএমপির বিশেষ নির্দেশনা।
রাজধানীতে কারফিউ সংক্রান্ত বিশেষ নির্দেশনা দিয়ে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। মঙ্গলবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান গণবিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন। এতে বলা হয়েছে, বিশেষ ক্ষমতা আইন 1974-এর 24-এর এক ধারা অনুযায়ী জারি করা কারফিউ আগামী 31 জুলাই বুধবার থেকে 3 আগস্ট শনিবার সকাল 7টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত 13 ঘন্টা ঢাকা মেট্রোপলিটন এলাকার সর্বত্র শিথিল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কারফিউ ঢাকা মেট্রোপলিটন এলাকার সর্বত্র চলমান থাকবে। এদিকে মঙ্গলবার সন্ধ্যা 6:45টায় সচিবালয় ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বুধবার থেকে শনিবার পর্যন্ত ঢাকা সহ 4 জেলায় সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারফিউ শিথিলের এই সিদ্ধান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে। অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সংঘাত ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে 21 থেকে 23 জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দেশ জুড়ে সংঘাত সহিংসতা হয়। এতে সরকারি হিসেবে পুলিশ কর্মকর্তা সহ 150 জন নিহত হয়েছেন। সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত 22 জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস।